প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন। শেখ হাসিনা আজকে রাতে বাংলাদেশে ঢুকে পড়বেন, এমনই কথা জানালেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বাকবিতণ্ডা। বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে কিছুটা বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময় এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে? যে মোহাম্মদ ইউনূসের সেই ভাইরাল পদত্যাগপত্র, প্রথমেই দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং ফাইনালি তাহলে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করেই ফেললেন। দর্শক, উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এই কথা। আসসালামু আলাইকুম। সমন্বয়ক বনাম বিএনপি, বৈষম্য বিরোধী বনাম বিএনপি, ডক্টর ইউনূস মোহাম্মদ বনাম বিএনপি, আমরা মোটামুটি এভাবেই আপাতত বলতে পারি। কারণ বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে কিছুটা কি বলা হয় যে ধরেন বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময় এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে? যে যেমন ধরেন যে আমরা তো চাইছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম, বিএনপির জন্য পারি নাই ভাই। কেন? কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে চলে গেছিল যে এই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পড়ে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে। জনগণের উপরে একটা কি বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো হু ইজ জনগণ? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে। আমি বলি কিভাবে বিপক্ষে? নির্বাচন ইস্যুতে এখন বিএনপি সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না, আওয়ামী লীগ করছেই না। তারপরে যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন, তাহলে আওয়ামী লীগ বিএনপির বাইরে এই দেশের জনগণ বলতে যে অংশটা আছে, এটা জামাত ইসলাম, জাতীয় পার্টি তো এটা আওয়ামী লীগের পক্ষে আছে। তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন? ম্যাক্সিমাম 20 to 30%, তাই না? তো সেই হিসাবে আপনার নির্বাচন নিয়ে সবাই কিন্তু চাচ্ছে। আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জেনেভাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক কনভারসেশন উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি, তো সেই ক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি। কিন্তু এই অংশটাই সবসময় প্যাচ লাগে। কিন্তু যদি জনগণ বলে না না আমরা বড় পরিসরের সংস্কার চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও সময়, যেটা 6 মাস হতে পারে। তিনি বলছেন যে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026-এর মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এই বছরের শেষ নাগাদ নির্বাচন হবে। তো আমরা তো এটারে মোটামুটি বড় আর ছোটর মাঝখানে যেটা আছে, মিডিয়াম বড় ছোট, হ্যাঁ নাকি কি মানে ধরেন 6 মাসে কি আরও অনেক অংশ হয়ে যাবে সংস্কার, এমন প্রশ্ন কিন্তু বিএনপির প্রশ্ন। তো তার এই বক্তব্য তিনি যেটা দিয়েছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনীতির সঙ্গে আলাপ আলোচনা করা হবে, কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে সেগুলি বাস্তবায়ন করা হবে, সব দল এবং নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আপনার জুলাই চার্টার করা হবে। জুলাই চার্টারের ভিত্তিতেই নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব। জনগণ কী ধরনের নির্বাচন চাই সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না। বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করে তিনি বলছেন, আমি তরুণদের বলেছি তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না, আমরা অনেক ভুল করেছি। তো এখানে হুইজ দ্যাট মানে পুরনো প্রজন্ম, রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি। তো ভোটারের বয়সটাও তিনি আপনার 16 হওয়া উচিত তিনি মনে করছেন, আর 16তে ম্যাচিউরিটি নাকি চলে আসে, তিনি বলছেন যে 16তে হবে। এখন 16তে করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল করে, যদি না এখন তারা করবে, ফেব্রুয়ারিতে মাঠে নামতে যাচ্ছে, 21 এমপি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সো সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ভোট ব্যাংক বৈষম্য বিরোধীদের জন্য তৈরি হবে। আবার বিপরীতে এটার একটা অ্যাডভান্টেজ বিএনপি বা জামাত ইসলাম সহ যারা আছেন তারাও পাবেন। এখন মোট কথা হচ্ছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা বোঝাই যায় যে অনেকটা ক্ষোভের উপরে। কেননা তিনি ক্ষমতায় বসার পরে বলছিলেন যে 53 বছরের ইতিহাসে একটা নতুন সুযোগ আসছে, এই সুযোগ যদি মিস হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাহলে বাংলাদেশকে আর কখনোই সংস্কার করা সম্ভব হবে না। কারণ ডক্টর ইউনূস যে পরিমাণ জনসমর্থন পেয়েছিলেন একদম বিগিনিং লেভেলে, সেইটা আস্তে আস্তে কিন্তু হারা যাচ্ছে। ইউনূস সাহেবের হারানোর মেইন রিজন হচ্ছে আপনার এই মুহূর্তে সরকারের পলিসিগত অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ভ্যাট ট্যাক্সের ইস্যু চলে আসছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আছে বিভিন্ন জায়গায়। আবার যেই শক্তিটা একত্রিত করেছিল সারা বাংলাদেশকে আওয়ামী লীগের বিপরীতে, সেই শক্তিটা নিজেরাই একে অন্যকে মারে, একে অন্যের বিরুদ্ধে মামলার অবস্থান নিচ্ছে, তারপর হচ্ছে কমিটি নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, আবার মানে নানান ধরনের মোটামুটি আমরা দেখছি যে সর্বঙ্গে একটা ব্যথা টাইপের অবস্থান তৈরি হয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত নেটিজনরা ভাবছেন যে তিনি আসলে ক্ষোভে, রাগে, যদিও তিনি খুব বেশি কথা বলেন না, কারণ তাকে নিয়ে যে যত সমালোচনা করুক তিনি অনেকটা নীরব থাকেন। তো তার এই সিদ্ধান্তটা আসলে তার মন খুশি হওয়া যে সিদ্ধান্ত, যে না আমরা বসাইছিল জনগণ, তো আমি মন মতো বাংলাদেশের আগায় নিতে পারছি বা সংস্কার করছি যেন আগামী প্রজন্ম আমাকে মনে রাখে। বিষয়টা কিন্তু এরকম হবে না যদি এখন নির্বাচনের ইস্যুটা আসে। আর নির্বাচনের ইস্যুটার পিছনে বিএনপি কি সবচেয়ে বড় ওয়ান কাইন্ড অফ একটা অবস্থানে নিয়ে যাচ্ছে, বা বিএনপি অবস্থাটা সামনে আসছে যে কি বলা যায় যে ধরেন দ্রুত নির্বাচন, এটা শুধুমাত্র বিএনপির এই মুহূর্তে চাওয়া। জামাত কৌশলী ভূমিকা হাঁটছে,
আর বাকিদের অবস্থা তো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো দেখা যাক কি হয়, তবে বিএনপি নির্বাচনেই যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বিএনপি আওয়াজ টাওয়াজ দিয়েছে যদি নির্বাচন লইয়া তালিবালি চলে তাহলে জুলাই আগস্টের দিকে আবার রাজপথে নামারও কিন্তু একটা ঘোষণা